নমস্কার। আজ আমরা আলোচনা করব গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে নিয়ে। অনেকের কাছে অবশ্য তিনি গোপাল পাঠা নামেই বেশি পরিচিত, তাই না? হ্যাঁ, একদম। নামটা বেশ মুখে মুখে ফেরে। তার জীবনটা কিন্তু বেশ নানা বাঁকে ভরা। একদিকে ব্যবসায়ী, আবার অন্যদিকে ১৯৪৬-এর কলকাতা দাঙ্গার সময় যাকে বলে খুবই বিতর্কিত একটা চরিত্র। আর তারপরে আবার সমাজসেবী। ঠিক তাই। আর দেখুন, আমাদের আজকের এই যে আলোচনা, এটা কিন্তু মূলত একটা সহজলভ্য তথ্যের উৎসের ওপর ভিত্তি করে। মানে বাংলা উইকিপিডিয়ার যে প্রবন্ধটা আছে ওনার ওপর, আমরা সেটাই খুঁটিয়ে দেখছি। আচ্ছা, উদ্দেশ্যটা তাহলে কি? শুধু তথ্যগুলো বলা নাকি আরও কিছু? উদ্দেশ্যটা হলো ওই উৎসে যা যা বলা আছে সেটার গভীরে যাওয়া আর কি। গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিচয়, তার কাজ, বিশেষ করে ওই ১৯৪৬-এর ভূমিকা, আর তার প্রভাবটা কি ছিল, এসব নিয়ে একটা স্পষ্ট ছবি তৈরি করা। আর যেহেতু উইকিপিডিয়ার মতো সোর্স, সেখানে তো নানা রকম মত থাকতেই পারে। হ্যাঁ, সেটাই। উৎসে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ আছে, কিছু ক্ষেত্রে পরস্পর বিরোধীও। আমরা চেষ্টা করব নিরপেক্ষভাবে সেই সবগুলোই তুলে ধরতে, যাতে শ্রোতারা নিজেরাই একটা ধারণা করতে পারেন। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। জন্ম তো কলকাতায়। হ্যাঁ, ৭ই সেপ্টেম্বর ১৯১৩, ব্রিটিশ ভারতের কলকাতা। আর পরিবার, কোন অঞ্চলের বা কেমন পরিবার ছিল? উনি ছিলেন কলকাতার বউবাজার এলাকার মলঙ্গা লেনের এক বাঙালি হিন্দু পরিবারের ছেলে। একটা ইন্টারেস্টিং তথ্য কিন্তু উইকিপিডিয়া প্রবন্ধে আছে। কি সেটা? উনি নাকি বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে ছিলেন। ও, তাই নাকি? অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়, এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা সংযোগ। হয়তো হয়তো এর কোনো প্রভাব ছিল ওনার জীবনে। হ্যাঁ, হতে পারে। যদিও উৎস উইকিপিডিয়ার প্রবন্ধটিতে এই নিয়ে বিস্তারিত কিছু বলা নেই, তবে হ্যাঁ, সংযোগটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আর ওর যে নামটা পাঠা, এটা তো খুব চালু নাম। এটা কিভাবে এলো? কারণটা কি? ওটা আসলে পারিবারিক ব্যবসার সূত্রে পাওয়া। কলেজ স্ট্রিট অঞ্চলে ওদের পরিবারের মাংসের দোকান ছিল। বেশ পুরনো ব্যবসায়ী হবে। ও আচ্ছা আচ্ছা, মাংসের দোকান। হ্যাঁ, তো ছোটবেলা থেকেই ওই সূত্রে পরিচিতে। আর বড় হয়ে তো উনি নিজেই ব্যবসার দায়িত্ব নেন। সেখান থেকেই গোপাল পাঠা নামটা লোকমুখে ছড়িয়ে পড়ে। তার মানে তো ব্যবসার খাতিরে বিভিন্ন ধরনের মানুষের সাথেই ওর যোগাযোগ ছিল। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। মাংসের ব্যবসা যখন, তখন তো মুসলিম ব্যবসায়ীদের সাথেও ওনার নিয়মিত যোগাযোগ থাকার কথা, তাই না? নিশ্চয়ই। আর উৎসে ঐতিহাসিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের একটা লেখার সূত্র ধরে উল্লেখ করা হয়েছে যে প্রথম দিকে দাঙ্গার আগের সময়ে গোপাল মুখোপাধ্যায়ের নাকি মুসলিমদের প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষ বা তিক্ততা ছিল না। হুম, এই তথ্যটা মনে রাখা দরকার, বিশেষ করে ১৯৪৬-এর ঘটনার আলোচনায়। একদম। তাহলে এবার সেই সময়টাতেই আসি, যেটা ওনার পরিচয়কে সবচেয়ে বেশি করে চিহ্নিত করে দিয়েছে। ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা। পরিস্থিতিটা ঠিক কেমন ছিল তখন, একটু যদি বলেন। সে এক ভয়ঙ্কর সময়। ভারত ভাগের আলোচনা চলছে, চারিদিকে রাজনৈতিক উত্তেজনা যাকে বলে একেবারে চরমে। মুসলিম লীগ তখন ১৬ই আগস্ট ১৯৪৬ সাল ওই দিনটাকে প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে ঘোষণা করল। উদ্দেশ্য? উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের দাবিটাকে আরও জোরালো করা। কিন্তু কলকাতায় হলো কি, ওই দিনটা থেকেই একটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেল, যা পরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত হয়। ভাবা যায় না, শহর জুড়ে চরম হিংসা আর অরাজকতা। হ্যাঁ, ঠিক তাই। আর এমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন দাঙ্গা ক্রমশ ছড়িয়ে পড়ছে, তখন গোপাল মুখোপাধ্যায় আসরে নামেন। হিন্দুদের রক্ষা করার জন্য? হ্যাঁ, মূলত হিন্দুদের পক্ষ নিয়েই তিনি সক্রিয় হন। উৎসে বলা আছে উনি নাকি ভারতীয় জাতীয় বাহিনী নামে একটা সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছিলেন। আর এইখানে এই ভূমিকাটা নিয়েই নানা রকমের মতামত তৈরি হয়, যা তাকে এত বিতর্কিত করে তুলেছে। কি রকম মতামত? উৎস কি বলছে? একদিকে নিশ্চয়ই ইতিবাচক কিছু কথা আছে। হ্যাঁ, তা তো আছেই। অনেক সূত্র, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যেকার স্মৃতিচারণা বা লেখালেখিতে তাকে একজন ত্রাণকর্তা বা নায়ক হিসাবে দেখা হয়। জীবন বাঁচিয়েছিলেন এরকম? হ্যাঁ, এরকমই বলা হয় যে উনি আর ওনার বাহিনী নাকি সেই ভয়াবহ সময়ে
বহু হিন্দুর জীবন বাঁচিয়েছিলেন। কিছু সূত্রে তো তাকে প্রায় কলকাতার রক্ষাকর্তা বা হিন্দুদের ত্রাণকর্তা এরকম একটা ইমেজ দেওয়া হয়েছে। এই ধারণাটা কিন্তু অনেকের মনে বেশ গেঁথে আছে। বুঝলাম। কিন্তু উইকিপিডিয়ার মতো একটা উৎসে তো সাধারণত অন্য দিকটাও থাকার কথা, তাই না? মানে বিপরীত মত। ঠিক ধরেছেন, উৎস কিন্তু এই ইতিবাচক বর্ণনার পাশাপাশি একেবারে অন্যরকম তথ্যেরও উল্লেখ করেছে। যেমন? যেমন ধরুন, ঐতিহাসিক সুরঞ্জন দাসের গবেষণার কথা বলা হয়েছে, যেখানে ওই দাঙ্গার সময় কলকাতার তথাকথিত গুন্ডাদের ভূমিকার আলোচনায় ওনার নাম এসছে। ও, গুন্ডা শব্দটার সাথে? হ্যাঁ, আবার দেখুন, সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইটহেডের একটা প্রতিবেদনের শিরোনামের কথাও উৎসে পাওয়া যায়, বুচার্স অফ কলকাতা। বুচার্স অফ ক্যালকাটা, কসাই? এটা তো সাংঘাতিক কথা। হ্যাঁ, মানে এটা একটা প্রতিবেদনের শিরোনাম, কিন্তু উৎস এটাকে উল্লেখ করেছে কারণ এটা গোপাল মুখোপাধ্যায় এবং তার ওই সময়কার কার্যাবলীর সঙ্গে জড়িত যে হিংসা, সেই বিষয়ে একটা ভিন্ন বা নেতিবাচক ধারণার ইঙ্গিত দেয় আর কি। তার মানে একই ব্যক্তি সম্পর্কে দুটো সম্পূর্ণ বিপরীত ছবি। একদিকে নায়ক, রক্ষাকর্তা, অন্যদিকে হিংসার সাথে জড়িত থাকার অভিযোগ, এমনকি গুন্ডা বা কসাই, এইসব শব্দ। এটা তো ভীষণ জটিল ব্যাপার। একদম। আর এই জটিলতাই কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রটাকে ঘিরে থাকা বিতর্কের আসল কারণ। উইকিপিডিয়ার এই প্রবন্ধটা কিন্তু, দেখুন, এই দুই ধরনের তথ্যকেই পাশাপাশি রেখেছে। কোনো একদিকে ঝুঁকে পড়েনি। না, কোনো একটা নির্দিষ্ট পক্ষ নেয়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই যে ভিন্ন ভিন্ন মূল্যায়ন, সেগুলোকে শুধু তুলে ধরেছে। এখান থেকে একটা জিনিস কিন্তু বেশ বোঝা যায়। কি বলুন তো? সম্প্রদায়ের দৃষ্টিকোণ, আবার পরবর্তীকালের রাজনৈতিক বা সামাজিক মূল্যায়ন, এই সবকিছু মিলেই তো এরকম বিতর্কিত চরিত্রদের স্মৃতি তৈরি হয়, টিকে থাকে। সত্যি, এই পরস্পর বিরোধী মূল্যায়নগুলো শুনলে মনে হয় ইতিহাস, বিশেষ করে এমন উত্তাল সময়ের ইতিহাস, মোটেই সাদা কালো নয়। আচ্ছা, এই দাঙ্গার পর তারপর ওনার জীবনে কি হলো? উনি কি ওই প্রতিরোধ বা রাজনীতির ধারার সাথেই যুক্ত থাকলেন? না, এখানেই কিন্তু ওনার জীবনের একটা বেশ বড় সড় পরিবর্তন দেখা যায়। উৎস সেটাই বলছে, দাঙ্গার পরবর্তী সময়ে উনি ধীরে ধীরে সমাজ সেবার দিকে ঝুঁকে পড়েন। সমাজসেবা আগের ওই পরিচিতি থেকে একেবারে আলাদা। হ্যাঁ, উনি ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডেস্টিটিউটস নামে একটা দাতব্য সংস্থা চালাতেন। মানে সমাজের পিছিয়ে পড়া, সহায় সম্বলহীন মানুষদের জন্য কাজ করতেন। বাহ, এটা তো ওনার চরিত্রের একটা অন্য দিক। আর কিছু, মানে সমাজসেবা ছাড়া? আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো, উনি ওনার নিজের এলাকা মানে ওই মলঙ্গা লেনে একটা কালী পুজো শুরু করেছিলেন। কালী পুজো? হ্যাঁ, আর সময়ের সাথে সাথে সেই পুজোটা খুব বিখ্যাত হয়ে ওঠে। আজও কিন্তু প্রতি বছর বহু লোক সেই পুজো দেখতে ভিড় করেন। এটাকে ওনার জীবনের একটা সাংস্কৃতিক অবদারও বলা যেতে পারে। তাহলে জীবনের শেষ দিকটা মূলত এই সমাজসেবা আর ধর্মীয় কাজেই কেটেছে। উৎসের তথ্য অনুযায়ী মোটের ওপর তাই। উনি তো বেশ দীর্ঘ জীবন পেয়েছিলেন। 2005 সালের 10ই ফেব্রুয়ারি মারা যান কলকাতায়। বয়স হয়েছিল 91 বছর। ওনার মৃত্যুর পরেও কি ওনাকে নিয়ে আলোচনা বা বিতর্ক চলেছে? ওনার লিগেসি বা উত্তরাধিকার বলতে ঠিক কি দাঁড়ায়? উৎস কি বলছে? আলোচনা তো থামেনি, একেবারেই না। যেমন ধরুন, 14 সালে হিন্দু সংহতি বলে একটি সংগঠন বেশ বড় করে ওনার শতবার্ষিকী পালন করে। শতবার্ষিকী? তার মানে একটা বড় অংশের মানুষের কাছে উনি আজও খুব শ্রদ্ধার পাত্র, একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র। একদম। কিন্তু বিতর্কিত দিকটাও কিন্তু পিছু ছাড়েনি। সেটাও আলোচনায় থাকে। অবশ্যই। ওই একই বছরে মানে 2014 সালেই দ্য হিন্দু পত্রিকায় একটা প্রতিবেদন বেরিয়েছিল, সেটার কথাও উৎসে উল্লেখ করা হয়েছে, যেখানে ওনাকে একজন বিভাজিত ব্যক্তিত্ব বা ডিভাইজিভ ফিগার বলা হচ্ছে। ডিভাইসিভ ফিগার, বিভাজিত ব্যক্তিত্ব, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, এটাই যেন ওনার উত্তরাধিকারীর মূল দ্বন্দ্বটাকে এক কথায় প্রকাশ করে। একদিকে নায়ক, রক্ষাকর্তা, সমাজসেবী হিসেবে একটা শ্রদ্ধা বা পরিচিতি, আর অন্যদিকে? আর অন্যদিকে ওনার ওই দাঙ্গার সময়কার ভূমিকা নিয়ে বিতর্ক, আর উৎসে উল্লেখিত ওই গুন্ডা বা বুচার শব্দগুলোর মতো নেতিবাচক অনুষঙ্গগুলো কিন্তু একই সাথে টিকে আছে। তার মানে ওনার মূল্যায়নটা পুরোটাই নির্ভর করছে কে কোন দিক থেকে দেখছে তার ওপর। যারা মনে করেন 1946-এ উনি হিন্দুদের বাঁচিয়েছিলেন, তাদের কাছে উনি বীর। ঠিক।
আবার যারা মনে করেন ওনার কাজ হিংসাকে উস্কে দিয়েছিল বা যারা ওই ধরনের সশস্ত্র প্রতিরোধকে ভালো চোখে দেখেন না, তাদের কাছে উনি নেতিবাচক চরিত্র। একদম তাই। আর উইকিপিডিয়ার এই উৎসটা যেটা আমরা আলোচনা করছি, সেটা কিন্তু এই দুটো ধারাকেই আমাদের সামনে এনেছে, কোনো একটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি। এটা আমাদের কি বুঝতে সাহায্য করে? এটা বুঝতে সাহায্য করে যে গোপাল মুখোপাধ্যায় হয়তো তার সময় আর পরিস্থিতিরই ফসল ছিলেন। একজন সাধারণ ব্যবসায়ী, তারপর পরিস্থিতির চাপে পড়ে সশস্ত্র প্রতিরোধকারী নেতা, আবার পরে সমাজসেবী, অনেকগুলো বাঁক ওনার জীবনে। কিন্তু ওই ১৯৪৬-এর দাঙ্গায় ওনার ভূমিকাই নিঃসন্দেহে সবচেয়ে বেশি আলোচিত আর বিতর্কিত। তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সেটার সারমর্ম যদি করি, গোপালচন্দ্র মুখোপাধ্যায় কলকাতার একজন ব্যবসায়ী, ১৯৪৬-এর দাঙ্গার সময় হিন্দুদের পক্ষ নিয়ে ভারতীয় জাতীয় বাহিনী নামে সশস্ত্র বাহিনী গড়েন। এই ভূমিকা নিয়ে মারাত্মক পরস্পর বিরোধী মত। একদিকে নায়ক, রক্ষাকর্তা, অন্যদিকে হিংসার অভিযোগ। পরে সমাজসেবায় মন দেন, একটা বিখ্যাত কালীপুজো শুরু করেন। ওনার স্মৃতি আজও বিভাজিত, বিভিন্ন গোষ্ঠীর কাছে ওনার মূল্যায়নটা বেশ আলাদা। একদম নিখুঁত সারসংক্ষেপ। আর এই পুরো আলোচনাটা, মানে ওনার এই জটিল চরিত্র আর তার সম্পর্কেই ভিন্ন ভিন্ন মূল্যায়ন, এটা আমাদের একটা জরুরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো যে এই যে ঐতিহাসিক চরিত্ররা, বিশেষ করে যারা দেশভাগ বা সাম্প্রদায়িক সংঘাতের মতো চরম উত্তাল সময়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে বিতর্কিত ভূমিকা পালন করেছেন, তাদের স্মৃতি, তাদের মূল্যায়ন, এগুলো কিভাবে সময়ের সাথে সাথে পাল্টায় বা বিভিন্ন গোষ্ঠীর কাছে বিভিন্ন রূপে বেঁচে থাকে। হ্যাঁ, এদের একটা ভাবার মতো বিষয়। আর এটাও ভাবার যে কিভাবে একটা সাধারণ পাবলিকলি অ্যাভেলেবল উৎস যেমন এই উইকিপিডিয়া প্রবন্ধটা এই সমস্ত ভিন্ন, এমনকি সম্পূর্ণ বিপরীতধর্মী দৃষ্টিভঙ্গিগুলোকেও নিজের মধ্যে ধারণ করে আমাদের সামনে তুলে ধরতে পারে। এর তাৎপর্যটা কি, এটা নিয়ে কিন্তু শ্রোতারাও নিজেরা একটু ভাবতে পারেন। সত্যি একটা গভীর প্রশ্ন রেখে গেলেন। আজকের মতো এখানেই শেষ করা যাক। হ্যাঁ।